নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিজ ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সবাই একটু তাকাও, বুবু একটু তাকাও, বুবু তাকাও। তো আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাচ্ছি, আর এখন বেজে গেছে ঘড়িতে ওরকম 9টা সাড়ে 9টা মতন। আমরা পথে টিফিন করব। তো চলো, আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকো আর সাথে থাকো। তো সুন্দর সরষে ক্ষেত দেখে আমরা নিজেদেরকে লোক সামলাতে পারি, ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। দেখো মামাকে টাপা দাও। টাটা টাটা বন্ধুরা, বলো আমরা সরষে খেতে এসেছি, বলো। আর এই যে আমরা সবাই সর্ষে খেতে এক ফ্রেমে। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা যেতে যেতে পথে একটা দোকানে দাঁড়িয়ে ডিম টোস্ট খাবো। আমরা আছি নিউ হেমাঞ্জলি রিসর্টে, আর এই হচ্ছে গিয়ে তার এন্ট্রান্স। তো চলো হোটেলটা তোমাদের দেখাই। খুব সুন্দর চারিদিকটা পরিবেশে। আচ্ছা, এই হলো গেট থেকে ঢুকেই ভিউটা কিছুটা এরকম। কি অসাধারণ না, পুরোটা বাংলো কটেজ মতো। আর এখানে কিছু রুমগুলো ঠিক এরকম, এই যে কটেজগুলো এরকম, আর এই সাইডটায়ও একইভাবে এই গেছে। এবারে মেন ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা কটেজের একটা করে নাম আছে। এটা হচ্ছে তিতাসের উল্টো পাশেই আছে তিস্তা। ওকে, তারপরে আছে বিয়াস, রাইট? হ্যাঁ, বিয়াস আছে। ঠিক তার উল্টো পাশে আছে তোরসা। আচ্ছা, তারপরে আর তো সুন্দর সুন্দর গোলাপের বাগান থেকে শুরু করে পুরো বাগানে ফুলে ভর্তি। আচ্ছা, তারপরে আছে তোরসার পর এদিকে চূর্ণি, আর এদিকে রূপসা। আমরা রয়েছি চূর্ণিতে, খুব সুন্দর যার ভিউটা, আর তার সামনে এরকম হলুদ গাঁদা ফুলের বাগানে। সত্যি এত সুন্দর লাগছিল না, কি বলবো। আচ্ছা, এখানটায় এরকম দোলনা। তারপরে রয়েছে দেখো রূপসা এদিকে, আর একদম শেষে উর্ষি। ও না, শেষ না, এইখানে আছে কোপাই। তো কোপাইয়ের নিচে হচ্ছে গিয়ে রিসেপশন। তো রিসেপশন আমরা যাব, আর এটা হচ্ছে গিয়ে এদের তোমার খাওয়ার জায়গা। তো আহারে বাহারে, যেখানে চেয়ার টেবিলগুলো দেখো কাঠ দিয়ে ডিজাইন করা। এই হচ্ছে গিয়ে আমাদের থাকার আজকে জায়গা। প্রথমে আমরা ভেবেছিলাম রাজবাড়িতে উঠব, কিন্তু রাজবাড়িতে আমরা গ্রাউন্ড ফ্লোরেই সব রুম পাচ্ছিলাম, কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরটা ঠিক পছন্দ না। সেই জন্য আমরা ভেবেছিলাম একটুখানি ওপরের দিকে থাকবো, কিন্তু ওদের ওখানে ছিল না। আর এখানে দেখো আমাদের চূর্ণিতে ওঠার সিঁড়িটা এত সুন্দর না, এইটাও মানে এত ভালো লেগেছে হিমাঞ্জলি, যে কি বলবো তোমাদেরকে। এখানে কিন্তু তোমরা নিজেরা চাইলেও কুকিং মনে হয় মেবি করতে পারবে, গ্যাস ট্যাস ভাড়া হয়তো নিতে হবে। তো এইখানে দেখো আমরা সবাই এসে তো মানে একদম জাস্ট আমাদের বিভৎস ভালো লেগেছে, আমরা খুব এনজয় করছিলাম পরিবেশটা। আর প্রতিটি রুমেই গিজার, এসি অ্যাভেলেবেল ছিল। তো খুব সুন্দর করে ছোট্টখাট্টোভাবে সাজানোও ছিল জায়গাটা, বেশ ভালো লাগছিল পরিবেশটাকে। হাই। আর এখন দেখো বুবু পাখি, আমরা তো সকালে স্নান টান করে মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো সেই জন্য বুবু পাখি এসে স্নান করে দিলাম গিজারের গরম গরম জলে। আর হচ্ছে গিয়ে বুবু পাখি স্নান হয়ে গেছে, আর হোটেল থেকে আমি বললাম জাস্ট আমরা তো বাইরেই খাবো, আর বুবু পাখির জন্য এখানে বললাম যে একটুখানি দই তো পেলাম না এখানে, তো একটু ভাত, ডাল আর জাস্ট ডিম ভাজা, এটা দিয়ে বুবু পাখিকে খাইয়ে নিয়ে আমরা যাবো সোনাঝুরি হাটে। মানে আমি খুব এক্সাইটেড সোনাঝুরি হাটে যাওয়ার জন্য, অনেক কিছু শুনেছি সেখানটার সম্বন্ধে। তো চলো ওখানে গিয়ে কি করি আমরা দেখি। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। আমার বুবু পাখি কিন্তু আমাদেরকে অনেক বেশি কোঅপারেট করেছিল। আর এই যে দেখো আমরা যাচ্ছি খেতে। সেদিনই রামশ্যাম রেস্টুরেন্টে এত ভিড় ছিল সে বলার কথা না। যাই হোক, আমরা দুপুরের লাঞ্চে এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, সাথে চিকেন নিয়ে নিয়েছিলাম। তো খাওয়ার দাওয়ারের টেস্ট খুব ভালো ছিল।
কাঁসার থালাবাটিতে করে সার্ভ করেছিল। সোনাঝুরি হাটে চলে এসেছি, এখন দেখি কি শপিং করা যায়। সোনাঝুরি হাটে যেতে যেতে আমাদের বেশ বেলা হয়ে গেছিলো, বেলা বলতে প্রায় বিকেলই হয়ে গেছিলো, ওই 4টে মতন বেজেই গেছিলো, যার জন্য আমরা খুব বেশি ঘুরতে পারিনি বা সোনাঝুরি হাটে খুব বেশি সময়ও কাটাতে পারিনি, কারণ 5, 5:30, 6টার মধ্যে সন্ধে প্রায় হয়ে গেছিলো। সমস্ত দোকানপাট, জিনিসপত্র, মেলা এইসব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা শেষে চলে গেলাম এই নাচের এখানে গিয়ে আমরা তো ঠিক করলাম নাচ করব, কিন্তু আমি একটু প্রথমে লজ্জাই পাচ্ছিলাম। এখানে জিনিসপত্রের দাম একটু বাড়িয়ে বলছিল, বার্গেন করলে কিছুটা কমে ওরা কিন্তু দিয়েই দিত। বিভিন্ন দোকান, বিভিন্ন জামা কাপড়ের দোকান, সাজার জিনিসের দোকান, সমস্ত কিছু দেখছিলাম ঠিকই, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবনার বিষয়। এরপর দেখি আরো কিছু গিফট নেব। ফাইনালি শপিং কমপ্লিট। এই যে আমাদের এত, আর মনীষা তোমাদের কত দেখো, এই আমাদের কমপ্লিট হলো শপিং। মন তো পোষায় না, তাও এবার যেতে হবে, সন্ধে হয়ে গেছে যেহেতু সব বন্ধ হয়ে যাচ্ছিল। শরীরে ছিল না এতটুকু এনার্জি, কিন্তু এখানকার পরিবেশ, এখানকার স্নিগ্ধতা এত মুগ্ধ করছিল আমাদের প্রত্যেককে, যার জন্য মানে নিজেদেরকে থামিয়ে রাখতে পারছিলাম না। এত ভিডিও করছিলাম, এত ফটোশ্যুট করছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন না আরও কটা ছবি তুলি, আরও একটু ভিডিও করি। এত সুন্দর লাগছিল চারিপাশে পরিবেশটা। এখানে এই যে ফুলগুলো দেখছো, সেগুলোকেও ওরা মেনটেন করার জন্য ঠিক রাত 8টার পরে লাইট অফ করে দেয়, যেন কোনো রকম আলো এই ফুলগুলো না পায়, তাতে যেন ওরা যেন সতেজ প্রাণ থাকে আর রাত্রিটুকু ওরা ওদের মতন কাটাতে পারে। আমরা শপিং করে এসে এত সুন্দর অ্যাটমসফিয়ারটাকে এনজয় করছি, আর পরিবেশটা বেশ ভালো লাগছে, তাই একটু এখানে দোলনা রয়েছে, দোলনায় বসছি, ভিডিও করছি, ফটো করছি, তো এই আর কি এনজয় করছি সময়টাকে। তো এই সমস্ত পরিবেশটাকে এনজয় করতে করতে এবারে যাব আমরা একটু ওপরের দিকে। তো দেখো কি সুন্দর লাগছে না, ওপরে আকাশের চাঁদ, তারা, আর নিচে এই যে আমরা অনেক দিন পরে আসলে এরকম একটা সুন্দর মুহূর্ত আমরা দুজনে কাটাচ্ছি। আর এই যে আমার ছোট্ট বুবু পাখিটা, আমার পাখি। এই যে ফাইনালি আমরা চলে এলাম একটু স্ন্যাক্স নিয়ে, আমরা এবারে একটু টিফিন করে রাত্রিবেলা ডিনার করে নেব। আজকে ডিনারে আমাদের ছিল, মনীষা খেয়েছিল মিক্সড চাও, আর হচ্ছে গিয়ে আমরা খেয়েছিলাম মিক্সড রাইস, আর সাথে ছিল চিলি চিকেন। এই আমাদের আজকে রাত্রের ডিনার। তো চলো ডিনারটা করি। তো এখন সকালবেলায় আমাদের হোটেলের ভিউটা তোমরা একটু দেখো, কি সুন্দর লাগছে, মানে শীতকাল, একটু রোদের আভা পড়ছে, আর
ফুলগুলো একদম সতেজ হয়ে উঠেছে, সুন্দর দেখেছো? দেখি সেটা ফল সবজি থেকে শুরু করে সব কিছু এখানে ফুল সব পেয়ে যাবা। এবার যাই, আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। চলো তোমাদের দেখাই আমাদের ব্রেকফাস্টে কি আছে। সকালে ঘুম থেকে উঠে এই যে রং বেরঙের ফুল দেখে এত মনটা ভরে যাচ্ছিল যে সে তোমাদের কি বলবো। আর এই যে টিফিন আমরা এখানে এখন অর্ডার দিয়ে দেবো। সকালে আমরা আমি তো ব্রেড আর বাটার খাবো, আর ডিম সিদ্ধ আর ম্যাগি হচ্ছে সবার জন্য। আমি ম্যাগিটা খুব একটা প্রেফার করি না, আমার ম্যাগি জিনিসটা ভালো লাগে না। তো ওদের এখানে টিফিন চলে এসেছিলো, তো ওরা সবাই খেতে শুরু করে দিয়েছিলো। এই যে কাঞ্চন এখন খাচ্ছে। অ্যাকচুয়ালি এবারে আমরা বেরিয়ে যাব, আমাদের তো সব মোটামুটি গোছগাছ হয়েই গেছে। আর এটা দেখো আমার ব্রেড বাটার, সাথে ছিল চিনি। সকালে আজকে সবাই ম্যাগি খাচ্ছে, কিন্তু আমি যেহেতু ম্যাগি খাই না, এই জন্য আমার বাটার টোস্ট। আবার এই দেখো এরকম করো। আর এদিকে ব্যাগ বাগিচা সব গোছানো কমপ্লিট, ট্রলিও পুরো কমপ্লিট গোছানো। এখানে বুবু সকালে টিফিন খাইয়ে দিয়েছিলাম, ওদেরকে গরম জল দিতে বলেছিলাম, গরম জল দিয়েছিল। আর আমি সাথে যা খাবার নিয়ে গেছিলাম সেটা খাইয়ে দিয়েছি। এখানে একটা আমি সবেদা খাইয়ে দিচ্ছিলাম ওকে। বুবু পাখি একদম শেষ মুহূর্তে টিফিনও সকালে হয়ে গেছে, আর ওকে জাস্ট যাওয়ার আগে একটু সবেদা খাওয়াচ্ছি, খাইয়ে বেরিয়ে যাবো। চলো জিনিসপত্রগুলো নিয়ে সব গাড়িতে রেখে আসি। এরপরে আবার চলে আসলাম ওপরে একটু ফটোশ্যুট একটু ভিডিও করে নেওয়ার জন্য শেষ টাইমে। এইবারের মতো হোটেল হিমাঞ্জলিকে আমরা টাটা বলে অবশেষে এখান থেকে বেরিয়ে পড়ব। ফাইনালি টাটা হিমাঞ্জলি, আবার নিশ্চয়ই পরে কখনো তোমাদের সাথে দেখা হবে। এই বলে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। পলাশ ড্রাইভ করছে আর আমরা এখানে তারপরে টোটো ধরে নিলাম আশেপাশে শান্তিনিকেতনটা ঘুরে দেখবো বলে। সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় আমরা যে বটগাছটার অনুরূপ চিত্রটি দেখি, এটি হচ্ছে সেই বটগাছটি। আমরা সকলেই জানি রবি ঠাকুর মুক্ত বাতাসে পড়াশোনা করা, বিদ্যা দেওয়া এগুলোকে শুরু করেছিলেন। আর শান্তিনিকেতনে কিন্তু এখনো অবধি সেই নিয়ম নীতিটাকেই পালন করা হয়। এই পাঠভবনগুলোর মধ্যে ছোট ছোট ঘর করা আছে, বৃষ্টি বাদল হলে তখন সেখানে গিয়ে বসা হয়। এইখানে ক্লাস 5 to 10 অবধি পড়াশোনা হয়। শুধুমাত্র রবিবার করে এখানে ভেতরে যাওয়া যায়, তার জন্য টিকিট কাটতে হবে। এটা হলো হিন্দি ভবন। এখানে ইন্দিরা গান্ধী 11 মাস হিন্দি ভাষা নিয়ে পড়াশোনা করেছিলেন, তারপর তিনি আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখানে আমি যা বলছি পুরো বিষয়টাই কিন্তু আমাকে ওই টোটোওয়ালা দাদা যে সে আমাদেরকে বলে বলে দিচ্ছিল, তার কথাই আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি। শান্তিনিকেতনে মোট 18টি ভাষার পড়াশোনা শেখানো হয়, আর সেই প্রত্যেকটি ভাষার সব মিলিয়ে প্রায় 50,000-এরও বেশি বই এখানে কিন্তু সংরক্ষিত আছে স্টুডেন্টদের জন্য। তো এই জিনিসটা জেনেও খুব ভালো লাগলো। এইবারে যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে শান্তিনিকেতনের সঙ্গে এর কোনো স্পেশালিটি নেই, কিন্তু এই বাড়িটা নিজের মধ্যেই নিজের একটা স্পেশালিটি সৃষ্টি করেছে। সেটা হলো গিয়ে এই বাড়িটার দেখো নাম ফুলবাড়ি, মানে নাম ফুলবাড়ি না, এটার পরিচয় হয়ে গেছে ফুলবাড়ি বলে। বাড়িটার নাম দক্ষিণ হাওয়া, কিন্তু বাড়িটার এত সুন্দর করে ফুল চাষ করেছে, মানে এটা নাকি সারা বছরই কিছু না কিছু ফুল দিয়ে এইভাবেই সাজানো থাকে, যেটা দেখতে লাগে অসম্ভব সুন্দর সামনে থেকে। এটি হলো সেন্ট্রাল অফিস। কেউ যদি শান্তিনিকেতনে পড়াশোনা করতে চান তবে এখানে অ্যাডমিশনের জন্য কথা বলতে হয়। আচ্ছা, এরপরে এই যে মাঠটা তোমরা দেখছো, এখানে 23শে ডিসেম্বর ইংরেজির এবং বাংলার 7ই পৌষ বিশাল মেলা বসে। এটাকে বলা হয় পৌষ মেলা। আগে এই পৌষ মেলাটা হতো 1.5 মাস ধরে, তারপরে কমিয়ে 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 এখন কিন্তু এটা 6 দিন ধরে টানা এই মেলাটা চলে এই মাঠেই। এই শান্তিনিকেতনে প্রতিটি ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা জায়গায় অবস্থিত, এই জন্য পুরোটা না ঘুরলে ডিপার্টমেন্টগুলো সম্পর্কে বোঝা বড় দায়। এটা হলো দর্শন বিভাগ বা ফিলোসফি ডিপার্টমেন্ট, যেটা দেখো আমি এখন তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আসলে জায়গাটা এত বড় এরিয়া জুড়ে, যার জন্য একটা টোটো না করলে আর তোমাদের গাইড না থাকলে বোঝা কিন্তু বড়ই মুশকিল। আচ্ছা, এরপরে হলো লিপিকা অডিটোরিয়াম। শান্তিনিকেতনের স্টুডেন্টদের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয় সেটা কিন্তু এখানেই হয়। বিভিন্ন নাচ গান, আবৃত্তি বলো বা হচ্ছে কি তোমাদের যত রকম অ্যাক্টিভিটি হয় সমস্ত কিছুই কিন্তু
কিন্তু এই অডিটোরিয়ামের মধ্যেই রিহার্সাল হয় এবং তারপরে বাৎসরিক অনুষ্ঠান এখানে সাফল্যমণ্ডিত করা হয়। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো বাংলা ডিপার্টমেন্টে ছেলেদের হস্টেল। মানে প্রত্যেকটা জায়গায় ডিপার্টমেন্টের সাথে সাথে কিন্তু হোস্টেল ছেলে মেয়েদের সব আলাদা করা রয়েছে। এটা হলো ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। এখানে যারা বাইরে থেকে আসে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইখানে। প্রত্যেকটা জায়গা দেখতে যেমন সুন্দর, সেরকম একটা নিরিবিলি শান্তি যেন ওখানে বিরাজ করছে সব সময় প্রত্যেকটা জায়গায়। এরপর এটি হলো পুলিশ স্টেশন, শান্তিনিকেতন পুলিশ স্টেশন। এরপরে এটা হলো হিস্ট্রি ডিপার্টমেন্ট বা ইতিহাস বিভাগ। অ্যাকচুয়ালি এখানে পুরো জায়গাটা না ঘুরে দেখলে না, সত্যি কথা বলতে বোঝা কিন্তু বড় দায়। এরপরে যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে গিয়ে জিওগ্রাফি ডিপার্টমেন্ট। আবার এর কিন্তু আরেকটা নামও আছে, এর নাম হচ্ছে গিয়ে পদ্মা ভবন। এটি হলো উত্তর শিক্ষা সদন। এখানে ক্লাস 11 to 12 পড়াশোনা করানো হয়। এর আগে যে তোমরা মৃণালিনী আনন্দ পাঠশালা দেখলে, সেখানে নার্সারি থেকে ক্লাস 4 অবধি এবং তারপরে ক্লাস 5 থেকে 10 অবধি হয় পাঠভবনে পড়াশোনা। তারপরে 11-12 এখানেই হয়। এরপর যদি কেউ আর্ট নিয়ে পড়ে তাহলে সে আর্ট কলেজ, যদি কেউ সঙ্গীত নিয়ে পড়ে তবে সে সঙ্গীত ডিপার্টমেন্ট আছে, সব ভাগ করে দেওয়া আছে, সেখানে পড়াশোনা হয়। এরপরে তোমরা যে বাড়িগুলো ভিডিওতে দেখতে পাচ্ছ সেগুলোরও কিন্তু বিশেষত্ব রয়েছে। এখানে যে বাড়িগুলো দেখছো সবই কিন্তু প্রাইভেট বাড়ি এবং এদের শান্তিনিকেতনের সঙ্গে কিন্তু 99 বছরের লিজ করা রয়েছে। আর প্রতিটি বাড়ির নামের নিচে লেখা আছে একটি করে অ্যাড্রেসে গুরুপল্লী। এই কথাটি আসলে রবি ঠাকুর যখন এখানে এসেছিলেন তখন এই অঞ্চলে গুরুদেবদের বসবাস ছিল, আর সেখান থেকে এই জায়গাটির নাম হয়েছে গুরুপল্লী। মানে সুন্দর করে, এত সুন্দর করে ব্যাখ্যা করছিলেন আমাদের টোটোওয়ালা যিনি দাদা ছিলেন। তো বাড়িগুলো যেরকম প্রত্যেকটা সুন্দর, সেরকম কিন্তু বাড়িগুলোর নামগুলোও সুন্দর, আর তাদের এরকম ইতিহাস জানতে পেরে আমাদেরও কিন্তু খুব ভালো লাগছিল। এরপর আমরা ভাষাবিজ্ঞান কেন্দ্র ফেলে সোজা চলে গেলাম সেই মাঠে, যেই মাঠে হয় প্রত্যেক বছর বসন্ত উৎসব। আমরা যেটা দোল উৎসব বলি, এখানে সেটা বলা হয় বসন্ত উৎসব। দেখো এই মাঠেই শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা বাসন্তী রঙের শাড়ি পরে, দুই হাতে দুটো লাঠি নিয়ে, ওরে গৃহবাসী খোলদার খোল, এই সমস্ত গানের মতো সুন্দর সুন্দর কিছু গানে ওরা কিন্তু দোল খেলায় মেতে ওঠে। পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল যা তোমাদেরকে ভাষায় বলে বোঝানোর মতন ভাষা আমার কাছে এই মুহূর্তে সত্যিই নেই। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন এক মুহূর্তে সেই বসন্ত উৎসবের মধ্যেই পৌঁছে গেছি। এরপর তোমরা যেটা ভিডিওতে দেখছো সেটা হচ্ছে অমর্ত্য সেনের মামার বাড়ি। অমর্ত্য সেনের মায়ের নাম ছিল অমৃতা সেন। রবি ঠাকুরের প্রথম ছাত্রীও কিন্তু ছিলেন এই অমর্ত্য সেনের মা অমৃতা সেন। অমৃতা সেন মারা যাওয়ার আগে এই পুরো প্রপার্টিটা শান্তিনিকেতনকে লিখে দেয়, আর শান্তিনিকেতন সেটা রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র করেছেন এবং এর নাম দিয়েছেন রবি বিতান। বুবু পাখি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল ওর বাবার কোলে, আর আমরা আরও কিছু সুন্দর দৃশ্যের সাক্ষী থাকার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তাই দেখো আস্তে আস্তে আরও কিছু জিনিস দেখতে চলে গেলাম। আর এই যে ম্যাপ, পুরো এই ক্যাম্পাসের ম্যাপটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঢেকিতে যে ধান ঝাড়াই করা হতো তার প্রতিচ্ছবি দেখো এখানে তুলে ধরেছিলেন রামকিঙ্কর বেজ। আরও কিন্তু সুন্দর সুন্দর গল্প আছে এই রামকিঙ্কর বেজের, চলো সেগুলো আস্তে আস্তে আমরা শুনি। এরপর এটি হলো আর্ট কলেজ, আর এর সামনে একটা স্ট্যাচু আছে যার বিশেষত্ব কিছুটা এরকম। একটা সময় ছিল যখন ঘড়ির অত প্রচলন ছিল না, শ্রমিকরা রাইস মিলের সিটির শব্দ শুনে কাজে যেত। মা এবং মাসি খাওয়ারের বাটি নিয়ে কাজে যাচ্ছে, পিছন থেকে একটি বাচ্চা মায়ের আঁচল ধরে টানছে যে মা আমিও যাব। এই প্রতিচ্ছবিটা রামকিঙ্কর বেজ প্রথমে খাতায় স্কেচ করেন এবং তারপর লোহার স্ট্রাকচার বানিয়ে নেন। এরপর সিমেন্ট, বালি ও গুটিমোড়া, যেগুলো কিছু কিছু এখনও পড়ে রয়েছে, এই সমস্ত কিছুর মিশ্রণ একসঙ্গে বানিয়ে 2 ফুট দূরের থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন। এর মধ্যে কোনো যন্ত্রাংশ, এমনকি নিজের হাতটাও উনি লাগাননি। এই কারণেই উনি বিশ্বের সেরা আর্টিস্ট। এইটা করতে সময় লেগেছিল 1 বছর, 1955 থেকে 56, আর এর নাম হলো কলের বাসি। এই বাড়িটিতে বসবাস করেছিলেন রবি ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবী। মাত্র 21 বছর বয়সে কলেরা আক্রান্ত হয়ে তিনি মারা যান এবং এই বাড়ির মধ্যে বসে গুরুদেব মালঞ্চ বইটি লিখেছিলেন। এই বাড়িটি তারপরে নাম দেওয়া হয়েছে মালঞ্চ বাড়ি। এটি 2002 সালে থেকে কিঙ্কর উদ্যান করে দেওয়া হয়েছে। রামকিঙ্কর বেজের কিছু হাতের কাজ এখানে শেখানো হয়। এছাড়াও রবি ঠাকুর 1940 সালে এই বাড়ির মধ্যেই থাকতে থাকতে অসুস্থ হয়ে যান। পরবর্তীকালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1941 সালে তিনি মারা যান। শান্তিনিকেতন রবি ঠাকুরের শেষ বাসভবন ছিল কিন্তু এই মালঞ্চ বাড়ি। এরপর চলো তোমাদের নিয়ে যাই আরও একটি সুন্দর স্ট্যাচুর কাছে। এই স্ট্যাচুটির নাম হলো গ্রামছাড়া ও
ওই রাঙামাটির পথ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এটি কিন্তু একটি রবীন্দ্রসঙ্গীতও বটে। কিন্তু এখনকার সময়ের সাথে এই স্ট্যাচুর মিল পাওয়া বড়ই কঠিন, কারণ গ্রাম ছাড়লে আর ওই রাঙামাটি প্রায় বিলুপ্ত বলা যায়। রামকিঙ্কর বেজ 1938 সালে একই পদ্ধতিতে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন এই স্ট্যাচুটিতে স্বামী স্ত্রী আছেন, স্বামীর কাঁধে বাঘ রয়েছে, সামনের বাঁকে রয়েছে একটি বাচ্চা এবং পিছনের বাঁকে রয়েছে কিছু আসবাবপত্র। পাশে ওনার স্ত্রী রয়েছে, ঝুড়ি রয়েছে, তারপরে মাদুর রয়েছে, আর তার নিচে একটি পোষ্য কুকুর রয়েছে। আগেকার দিনে প্রতিটি বাড়িতে একটি করে পোষ্য কুকুর থাকতো। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার যে অপরূপ চিত্রটি রামকিঙ্কর বেজ তার স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরেছেন। শান্তিনিকেতনে দেখার এত সুন্দর জিনিস আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় খুবই কম ছিল, আমরা সব জায়গায়ও যেতে পারিনি আর সব জিনিসও দেখে উঠতে পারিনি। তাই বলবো শান্তিনিকেতনে আসলে একটু হাতে সময় নিয়েই আসতে। এদিকে বুবু পাখি ঘুম, বুবু পাখি ঘুম। আমার বুবু পাখি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু বেশ ঘুরছে আমাদের সাথে। তো চলো পরের ডেস্টিনেশনে আমরা যাই। আর্ট কলেজে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের হোস্টেল এটি। এর বাইরে দেখো বিভিন্ন আর্ট, যেমন কাঠের কিছু আর্ট, প্লাস্টার প্যারিসের, বাঁশের ওপরে বিভিন্ন রকমের হাতের কাজ স্টুডেন্টদের এখানে কিন্তু রাখা রয়েছে। এই সমস্ত আর্ট দেখতে দেখতে হঠাৎই আমাদের টোটো দাদা বলল, বাদিকে দেখো, বাদিকে নন্দলাল বসুর বাড়ি। এই নন্দলাল বসুকে প্রথমে আমার ভিডিওতে তোমরা যে বটগাছটি দেখেছিলে, সহজ পাঠের বইতে যেই বটগাছটি আছে, সেই বটগাছটি কিন্তু এই বাড়িতে বসে পেন্টিং করেছিলেন। এরপরে আমাদের টোটো দাদা বলল, আচ্ছা তোমরা বলো তো এই পেন্টিংগুলো কিসের? প্রথমেরটা সেতার, তারপরেরটা একটা মানুষ দাঁড়িয়ে, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে পেঁচানো ওটা কিসের একটু বলো তো, আমরা তো কেউ পারলাম না। তারপরে উনি আমাদের দিলেন সুন্দর একটি ব্যাখ্যা। রবি ঠাকুর যখন তার জীবনাসন্ন, তখন তিনি কালো কোট পরে কিছুটা ঝুঁকে অর্থাৎ কুঁজো হয়ে দাঁড়িয়েছিলেন। তারই প্রতিচ্ছবি আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। ও সত্যি এটাই হয়তো শান্তিনিকেতন, এটাই হচ্ছে শান্তিনিকেতনের আর্ট। এটি হলো কৃষি অর্থনীতি নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম হলো প্রতীচি। আরেক পাশে লেখা আছে A.T. সেন, অর্থাৎ ওনার বাবা হলেন আশুতোষ সেন, তারই নাম। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন Z+ ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছেন অমর্ত্য সেনকে। উনি এখনও জীবিত, ওনার বয়স প্রায় 92 বছর। উনি কিছুদিনের মধ্যে এখানে আসবেন, যেহেতু SIR-এর ডাক পড়েছে। সময় যেন ব্যয় না হয় সেই কারণে অমর্ত্য সেনের বাড়ির উল্টো পাশেই রিসার্চ সেন্টার করে দেওয়া হয়েছে, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাওয়ার পর উনি এখানেই কিন্তু রিসার্চ করতেন। এই সামনে যে স্ট্যাচুটি দেখা যাচ্ছে সেটিও কিন্তু রামকিঙ্কর বেজ ওই একই পদ্ধতিতে দুপুর দূরের থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন। যেহেতু এটি একটি কৃষি গবেষণা কেন্দ্র, তাই একজন মহাপুরুষ ভিস্তি হাতে করে গাছে জল দিচ্ছেন। এই জায়গার এই স্ট্যাচুটির বৈশিষ্ট্য কিন্তু এটি। আর তার নিচে দেখো কি সুন্দর করে কটা গাছ লাগানো হয়েছে, যার জন্য বিষয়টি যেন আরও পরিস্ফুটিত হয়ে উঠছে। সত্যি ভীষণ সুন্দর। এরপরে আমরা চলে গেলাম ডিয়ার পার্কে, যেখানে কিন্তু কোনো টাকা দিয়ে টিকিট কাটতে হয়নি, শুধু আধার কার্ডগুলো আমাদের লেগেছিল। হরিণকে দেখতে এসেছি, কিন্তু আমার হরিণটাই ঘুমাচ্ছে। হরিণটাকে তুলে দেবো, আসল হরিণকে দেখি। হরিণ, বাবা বাবা বাবা, এবার হরিণ দেখ বাবা, এবার হরিণ। কত আসছে, ওই দিক থেকে এবার আসছে একটা বেরিতে, ওই যে ছুটেছে ঘুম থেকে উঠে এত হরিণ দেখে আমার বুবু তো পুরো মুগ্ধ হয়ে গেছিল এবং সাথে অবাকও হয়েছিল। অল্প খাবার দিয়েছে, সবাই চলে এসেছে। ওই অবধি শেষ, তাহলে ওইটাও আছে। কি দেখেছো বাবা? হরিণ।
ওইটা হচ্ছে তোর ওদিক থেকে বন্ধ করে দিয়েছে, তাই এটা আরো বড় পার্কটা তো আটকে দিয়েছে। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরও কিছু জিনিস দেখার জন্য। সামনে দেখো একটা মাটির বাড়ি, মধ্যিখানে একটি সোজা তাল গাছ। বাড়িটির নাম হচ্ছে তালধ্বজ বাড়ি। ধ্বজ মানে পতাকা, যেহেতু বাড়িটির মধ্যখান থেকে পতাকার মতন সোজা গাছ উঠেছে তাই এর নাম তালধ্বজ বাড়ি। এই বাড়িটি তৈরি করেছেন চিত্রশিল্পী নন্দলাল বসু এবং এই বাড়িটির মধ্যে বসবাস করেছেন তেজেশচন্দ্র সেন মহাশয়। রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই বাড়িটির উদ্দেশ্য করেই করা। এখন তোমরা সামনে যেই বাড়িটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু কোনো বাড়ি নয়, এটি একটি মন্দির। এই একটি মন্দিরের তিনটি নাম, কেউ বলেন উপাসনা মন্দির, কেউ বলেন ব্রাহ্ম মন্দির, আবার কেউ বলেন কাঁচ মন্দির। এটি কিন্তু মন্দির হলেও এর মধ্যে কোনো মূর্তি নেই। রবি ঠাকুর রাজা রামমোহন রায়ের কাছে যে ব্রাহ্ম দীক্ষা নিয়েছিলেন সেই বারটি ছিল বুধবার, আর সেই কারণেই প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টা এই 1 ঘন্টা ঈশ্বরের উপাসনা করা হয় এই মন্দিরে। এই উপাসনায় তুমি আমরা সকলেই যোগদান করতে পারি, কিন্তু এখানে একটি নিয়ম আছে, সেটি হলো ব্রাহ্ম সমাজের পোশাক, অর্থাৎ ছেলেদের সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরতে হবে এবং মেয়েদের সাদা লালপাড় শাড়ি পরতে হবে, তবেই এখানে তোমরা প্রবেশ করতে পারবে। মন্দিরে যে কাঁচটি ব্যবহার করা হয়েছে সেটি হলো বেলজিয়াম কাঁচ, আর যে টালিগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো ইটালিয়ান টালি। রবি ঠাকুরের পিতা শ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম হস্তশিল্পের মেলাটি কিন্তু এই যে মাঠটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানেই চালু করেছিলেন। এখন যেটা পরিবর্তন হয়েছে অন্য একটি স্থানে। সামনে এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িতেই কিন্তু রবি ঠাকুর তার সপরিবারে বসবাস করেছিলেন এবং রবি ঠাকুর যে গীতাঞ্জলি বইটি লিখেছিলেন সেটি এই বাড়ির মধ্যে বসেই লিখেছিলেন। এই বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটি সামনে থেকে দেখলে মনে হবে মন্দির, ডান দিক থেকে দেখলে মনে হবে কোনো মসজিদ, আর বাম দিক থেকে দেখলে মনে হবে কোনো গির্জা। শান্তিনিকেতনকে নিয়ে যত বলবো ততই কম বলা হবে। এই জায়গার মধ্যে না এক আলাদাই শান্তি বিরাজ করছে, প্রত্যেকটা পদক্ষেপেই যেন এক আলাদা অনুভূতি বিরাজ করছিল আমাদের সকলের মনে। চলো আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের এই ঘোরার পর্বে, তার কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই শেষ আমরা চলে গেলাম ছাতিমতলায়। এই পুরো জায়গাটির নাম হলো ছাতিমতলা। শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র কিন্তু এই ছাতিমতলা। এই শান্তিনিকেতনের শুভ সূচনা কিন্তু এই ছাতিমতলা থেকেই। শান্তিনিকেতনের কথা মনে পড়লেই আগে এই ছাতিমতলার কথাই উঠে আসে। রবি ঠাকুর যখন বিশ্বের প্রতিটি জায়গায় ভ্রমণ করছিলেন তখন তিনি তারাপীঠে স্বয়ং বামাখ্যাপার কাছে গেছিলেন এবং তার সঙ্গে দেখা করেন। রবি ঠাকুর ও তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলেন যে, আমি বিশ্বের বহু জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও মনের শান্তি, প্রাণের আনন্দ ও আত্মার শান্তি পাইনি। রায়পুর জমিদার বাড়ির ভুবনমোহন সিংহ রায় উনি নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন, সেই নিমন্ত্রণপত্র গ্রহণ করার সময় এই পথ দিয়ে পালকির পথে যাচ্ছিলেন। সেই সময় এইখানে চরম শান্তি তারা অনুভব করেন। আজও শান্তিনিকেতনে যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে এই ছাতিমতলাতে মোমবাতি জ্বালিয়ে তাকে বরণ করে এর শুভ সূচনা কিন্তু করা হয়। তো আজকের মতন এই শান্তিনিকেতনের ভ্রমণ পর্ব আমার এখানেই শেষ। ভিডিওটি এখনও বাকি আছে, তোমরা চলো আগে আরও দেখো। আর এই যে দাদা, তার কথাও কিছু না বললেই নয়, তো তার পরিচয়, তার ফোন নাম্বার আমি সবটাই এই ভিডিওর মাধ্যমে দাদাটার সামনেই তুলে ধরবো। আশা করব তোমরা যদি কখনো শান্তিনিকেতন যাও, আমি বলবো একবার হলেও ট্যুর গাইড যদি তোমরা নিতে চাও, এই দাদাটাকে কিন্তু তোমরা ফোন করে আগে থেকে বুক করে নিতে পারো, অসম্ভব ভালো। আচ্ছা, এই দাদা আমাদেরকে পুরোটা গাইড করেছেন। তো দাদা একটু যদি আপনি ফোন নাম্বারটা আপনার বলে দেন, ভবিষ্যতে আমরা যদি আসি বা আমার ভিডিও দেখে যদি কেউ আসে। হচ্ছে 9547719749। ওকে, আর আপনার নামটা? আমার নাম প্রদীপ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এরপরে আমরা সোজা চলে গেলাম এক দাদার কাছে মাখা খাবো বলে। নিলাম আমরা কুল মাখা আর পেয়ারা মাখা, দু জায়গায় নিয়ে তিনজনে ভাগ করেই খেলাম সেগুলোকে। এরপরে আমরা ঠিক করলাম যাব সোজা শান্তিনিকেতনের মিউজিয়াম দেখতে। তো চলো এবারে আমরা টিকিটও কেটে নিয়েছি, 100 টাকা করে পার হেড টিকিট লেগেছে। তো চলো ভেতরে যাই। ভেতরে না সেই সময় কাজ হচ্ছিল, প্রত্যেকটা জায়গাতেই প্রায় সংস্করণের কাজ হচ্ছিল, তার জন্য অনেক জায়গা বন্ধ ছিল। তো যেটুকু দেখতে পেরেছি সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরেছি। এটি হলো রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এত সুন্দর দেখাচ্ছিল সামনে থেকে জিনিসটাকে, আর মানে সেই জায়গায় দাঁড়িয়ে না বলে তোমাদের বোঝাতে পারবো না সেই অনুভূতিটা। সেই জায়গায় যেন আমরা এক মুহূর্তে পৌঁছে যাচ্ছিলাম, এত সুন্দর দেখাচ্ছিল।
চারিদিকে সব দেখতে দেখতে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছিল, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন নাম তাদের রয়েছে, সব কিছুরই আর কি রঙের কাজ, সংস্করণের কাজ চলছিল। মিউজিয়াম দেখতে দেখতে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু মিউজিয়ামের অর্ধেক জিনিসই এখন দেখা যায়নি। অর্ধেক কেন, বেশিরভাগ জিনিসই দেখা যায়নি, তার কারণ সবই এখন সংস্করণের কাজ চলছে। তো ঠিক আছে, পরের বারে এসে পুরোটা দেখবো। মিউজিয়ামের ভেতরে অবস্থিত এই বটগাছটি দেখো কি সুন্দর, শিকড়গুলো নিচে মাটিতে ঠেকে আবার সেখান থেকে নতুন গাছ হয়ে উপরে শিকড় গেছে। ভীষণ সুন্দর লাগছিল। আমরা, বুবু পাখি, আমরা সবাই একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, খেলা করছিল বুবু। তারপরে মিউজিয়ামের ভেতর থেকে সমস্ত কিছু দেখে আমরা চলে আসলাম গাড়িতে। গাড়ি নিয়ে এবার সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তার আগে এখানকার স্পেশালিটি যে ক্ষীর দই, সেটাও নিয়ে নেব। তো চলো এবার যাই। এবার আমরা এখন এখানে দুপুরের লাঞ্চ করবো বলে একটু দাঁড়িয়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এটা হবে শান্তিনিকেতনে বসে আমরা লাঞ্চ করব। কি লাঞ্চ করবো চলো দেখি। বুবু পাখিকে একদম দই দিয়ে আমি ভাত খাইয়ে দেবো। বুবু পাখি ঘুম থেকে উঠেছে, তাই মুডটা একটু খারাপ। তো আমরা আজকে খাবো, পলাশ আর মনীষা নিয়েছে মাছ, ওরা হচ্ছে গিয়ে পাবদা মাছ আর পমফ্রেট মাছ খাবে, আর কাঞ্চন আর আমি খাবো চিকেন। তো আমি হচ্ছে গিয়ে পরে খেতে বসছি। আমি এখন বুবু পাখিকে খাওয়াচ্ছি, ওরা আগে খেয়ে নিচ্ছে, তারপরে ওরা বুবুকে ধরবে আর আমি খাবো। আর এবারখানে দেখো আমার বুবু পাখির খিদেও পেয়েছিল বেশ, তাই ও তাড়াতাড়ি করে সমস্ত ভাতটুকু খেয়ে নিচ্ছিল। আমার বুবু পাখি এমনি কিন্তু বাইরে গেলে খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না, ও বেশ এনজয় করেই খাওয়া দাওয়াগুলো কিন্তু করে নেয়। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে পলাশ কাকার সঙ্গে সে ঘুরছে, খেলা করছে, আর এবারে আমি খেয়ে নেব। এখানে দেখো আমি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, মানে অর্ডার আগেই দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম আমারটা গরম গরম সার্ভ করতে। আর এই যে পরন্ত বিকেলে বেশ ভালো লাগছিল পরিবেশটাকে। আমার খাবারও এখানে চলে এসছে, একদম সবজি থালি, সাথে হচ্ছে দই নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম। দইটা অসম্ভব টেস্ট ছিল, তাই নিজে না খেয়ে আর কি, না খাওয়ার লোভ সামলাতে পারলাম না। এখন বসে গেছি খেতে, আমি সবার শেষ। আর আমি হচ্ছে চিকেন থালি নিয়েছি একটা, তো চলো খেয়ে নিই। আমরা যেই হোটেলে খেতে বসেছিলাম তার পাশে দেখো এরকম আলু চাষ হচ্ছিল, আর সামনে থেকে এরকম ট্রেন যাচ্ছিল। বউ পাখি না ট্রেন দিকে খুব মজা পাচ্ছিল জানো তো। আর আমরা হচ্ছে গিয়ে এখানে খেয়ে দিয়ে সবার খাওয়া হয়ে গেছে, সবাই বাইরে গাড়িতে আমার জন্য ওয়েট করছে গাড়ির সামনে দাঁড়িয়ে, আর আমি খাচ্ছিলাম, হোটেল শান্তিনিকেতনে খাচ্ছিলাম। আর এই যে দেখো আমি চারদিকে ভিউটা এনজয় করতে করতে খাচ্ছিলাম। হোটেল শান্তিনিকেতনের ফোন নাম্বার এখানে আমি দিয়ে রাখলাম, যদি তোমরা কখনো পারো এখান থেকে একবার খেয়ে দেখো। ভীষণ ভালো খাবার দাবার, ভীষণ ভালো কোয়ালিটির। আর এবারে শেষে আমরা চলে এসেছিলাম বাড়ির পথে। আর দেখো আমরাও টায়ার্ড হয়ে গেছিলাম, বুবুও ঘুমিয়ে পড়েছিল এখন। এবার সন্ধেবেলার আমাদের কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে বাড়ি ফেরার পালা। বাড়ি আসলে মনটা যেমন আনন্দ হয়, সেরকম এক রাশ অনেক স্মৃতি একগুচ্ছ করে নিয়ে আমরা চলে আসি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সবার জন্য যা গিফট এনেছি, যেটুকু পেরেছি সেটুকুই এনেছি। সবারটা নিতে গিয়ে নিজেরই আর কিছু নেওয়া হয়নি, কারণ সময়ের অভাব। তো এখন বেজে গেছে ঘড়িতে 9:40, আর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এইগুলো ছোটোখাটো করে যা পেরেছি নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো, নিজের জন্য কিছু কিনিনি, কিন্তু আত্মীয় স্বজন, তারপরে যারা কাছের মানুষ আছে সবার জন্য টুকিটাকি গিফট কিনেছি। তো চলো এগুলো হচ্ছে গিফট। প্রথমে শক্তিগড়ের ল্যাংচা, তারপরে দুই বাড়ির জন্য, মানে আমার বাপের বাড়ি আর মায়ের এখানকার বাড়ির জন্য ক্ষীর দই নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের স্পেশালিটি। তারপরে এখানে বান্ধবীদের জন্য আর ফ্যামিলির জন্য ব্যাগ, তারপরে কিছু বেডশিট আছে, আর এখানে শোকেসে সাজানোর জন্য কিছু জিনিসপত্র, আর ওদিকে একটা বাবার জন্য ফাইল। এই মোটামুটি জিনিসপত্র নিয়ে চলে এসছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের শোকেসে রাখবো, তো সেই জন্য নিয়ে এসছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা।